আজকের গল্প বৃষ্টিধারা। গল্পটি লিখেছেন লেখিকা শ্রেয়া দাস। আপনাদের সাথে রয়েছি আমি সায়ং। আমি সুরজিতা। সিজন 2 এপিসোড 5। কলেজের পরিচালনা পর্ষদের ঘরে প্রিন্সিপাল, হেড অথরিটি, কলেজ কমিটির সব সদস্য এবং আরও কয়েকজন সিনিয়র ডক্টর উপস্থিত আছেন। পাশে ওদের ক্লাসেরই কিছু স্টুডেন্ট, অর্ণব, তথাগত, কবিতা, সিয়া, রায়া। বৃষ্টি মুখ নিচু করে ঠোঁট কামড়ে বুঝতে চেষ্টা করছে ব্যাপারটা ঠিক আসলে কি, কিসের জন্য ওকে এখানে ডেকে পাঠানো হলো। মিন্ময়, রিক আর জজদের ঢুকতে দেখে সবার মুখ গম্ভীর হয়ে যায়। বৃষ্টি অবাক হয়ে তাকায় ওদের দিকে। মৃন্ময়ের চারিদিকে একবার ভালো করে চোখ বুলিয়ে হালকা হাসে, কিন্তু হঠাৎই ওর চোখ আটকে যায় একটা কোণে। অবাক হয়ে ওর দিকে তাকিয়ে রয়েছে বৃষ্টি। তা দেখে মৃন্ময় চোখ ফেরাতে পারে না। ভ্রু কুঁচকে সামনে বসে থাকা হেড অথরিটির দিকে প্রশ্নটা ছুড়ে দিল। ও এখানে কেন? মৃন্ময় কাকে উদ্দেশ্য করে ঠিক কথাগুলো বলল তা দেখতেই গভর্নিং বডির হেড অরিন্দম বসু গম্ভীর চোখে তাকালেন ওর দিকে। সে প্রশ্নের উত্তর আমি তোমায় দিতে বাধ্য নই। কলেজ কমিটির সদস্য সুশোভন দে চাপা গম্ভীর গলায় বলে ওঠেন। আপনি বাধ্য। দাঁতে দাঁত চিপে কাঁচের টেবিলটায় হালকা চাপড় মেরে বলে ওঠে মৃন্ময়। খুব সতর্ক দৃষ্টি দিয়ে একবার বৃষ্টির দিকে তাকিয়ে গলার স্বর যতটা সম্ভব নরম করে বলে ওঠে, এখানে আমায় নিয়ে আলোচনা হবে, ওকে মাঝখান থেকে টানছেন কেন? ডোন্ট ক্রস ইউর লিমিট। এখনো আমি শান্ত আছি। ভদ্রভাবে কথা বলো, না হলে তোমার অভদ্রতার জন্য তোমাকে সাসপেন্ড করতে আমি একবারও ভাববো না। অরিন্দম বসুর তীক্ষ্ণ অথচ গম্ভীর কথাটায় মৃন্ময় চোখ বন্ধ করে নেয়। বৃষ্টি, তুমি এখান থেকে যাও। কথাটা শুনে অবাক না হয়ে পারে না বৃষ্টি। ও মৃন্ময়ের দিকে ভ্রু কুঁচকে তাকায়। কেন রে, তোর ভয় করছে নাকি? তুই কি কি করেছিস সবে মেয়েটা জেনে যাবে বলে? রিতম যে এখানে এতক্ষণ ছিল সেটা লক্ষ্য করেনি মৃন্ময়। এই কথাটা শুনে ওর দিকে তাকাতে জ্বলে ওঠে চোখ দুটো। তাও কিছু বলে না, চুপ থাকেও। বৃষ্টি, তুমি যাও, আমি তোমাকে যেতে বলেছি। মৃন্ময়ের জোর দিয়ে বলা কথাটায় একটা তীব্র ভৎসনার দৃষ্টিতে বৃষ্টি তাকায় ওর দিকে। তারপর সোচ্চারে বলে ওঠে, তোমার কথা মতো নাকি আমি এখানে থাকবো? থাকাটা আমার দরকার। আমায় ডেকে পাঠানো হয়েছে এখানে, তার কারণটা আমি জানতে চাই। এই তোদের তো আমার উপরে রাগ। মৃন্ময় নিজের চুল চেপে ধরে। কি করে বোঝাবে ওই মেয়েটাকে? দুহাতে মুখ ঘষে ও এগিয়ে যায় শিয়াদের দিকে। আমার উপরে রাগ যখন, তাহলে ওকে মাঝখান থেকে টানছিস কেন? তোরা ভুলে গেছিস আমি সেই দিন ঠিক কি কি করেছিলাম? মৃন্ময়ের প্রথম কথাগুলো নরম গলায় বললেও শেষের কথাগুলো অনেকটা ওয়ার্নিং দেওয়ার মতো শোনায়। আমরা সকলের সামনে আছি আর এই ছেলে এখানেও গরম দেখাচ্ছে। সুদেব স্যার চেঁচিয়ে ওঠেন। ওনার দিকে তাকিয়ে মৃদু বাঁকা হাসি হেসে ওঠে মৃন্ময়। প্রিন্সিপাল স্যার, আমি গরম দেখাচ্ছি না। একটু এগিয়ে আসো সামনের দিকে। ফিসফিসিয়ে বলে ওঠে, গরম তো সেদিন আপনি হয়ে গিয়েছিলেন। সুশোভন স্যার সব ভুলে চেঁচিয়ে ওঠেন। হাই, মার্জিত ভাষায় কথা বল মৃন্ময়। ভুলে যাস না, এখানে আমরা সবাই আছি। আগে আপনি আপনার কলেজের প্রিন্সিপালকে ভদ্র ব্যবহার শেখান, তারপর আমাকে জ্ঞান দেবেন। আমার এই সমস্ত কিছু ওর থেকেই শেখা, না হলে বড়দের আমি কখনো অসম্মান করি না। আহ মৃন্ময়, চুপ করো। কি হচ্ছে কি? তুমি কি নিজের হাতে নিজের কেরিয়ার শেষ করতে চাইছো? ডক্টর শুনোয়ও না হালকা ধমকে দেন মৃন্ময়কে। ও মাথা নামিয়ে নেয়। এতক্ষণ অরিন্দম বসু চুপচাপ সবটা দেখছিলেন। বসো। ওনার কথা শুনে মৃন্ময় চোখ তুলে ওনার দিকে তাকালে উনি ইশারায় আবার চেয়ারের দিকে দেখান। মৃন্ময় বাধ্য ছেলের মতো বসে পড়ে। এবার বলো, যেটা বলতে চাইছো স্পষ্ট করে বলে ফেলো। হেঁয়ালি আমি একদম পছন্দ করি না। স্ট্রেট কাট আমি বলতেই পারি, কিন্তু সেটা আপনাদের সহ্য হবে তো? তীক্ষ্ণ চোখে তাকায় মৃন্ময়। বলো। অরিন্দম বসু নিজের গলার স্বরটা যতটা সম্ভব গম্ভীর করার চেষ্টা করেন।
সবার দিকে একবার চোখ বুলিয়ে বেশ জোর গলায় বলে ওঠে মৃন্ময়। আমরা যখন ওই ঘরে গেছিলাম তখন সুদেব স্যার আর মালবিকা ম্যাডাম ইন্টিমেট অবস্থায় ছিলেন, ওনারা লিপ কিস করছিলেন। শেষের কথাটা বলতে ওর নিজেরই কেমন একটা অস্বস্তি হচ্ছিল। অন্তত বৃষ্টির সামনে তো বলতেই চাইছিল না। ঘটনাটা শোনা মাত্র সবার মধ্যে একটা অস্থিরতা চোখে পড়ে মৃন্ময়ের। বৃষ্টি মাথা নামিয়ে নেয়। ঘরে উপস্থিত বাকিদের মধ্যে চাপা গুঞ্জন শুরু হয়। সুদেববাবু চোখ তুলে কারোর দিকে তাকাতেও লজ্জা পাচ্ছেন। সবার অবস্থা দেখে ঠোঁট চেপে হাসে মৃন্ময়। সামনে থাকা পেনটা 2 আঙুলের মাঝে ধরে এক মনে ঘুরিয়ে চলেও। দেখেছেন, এই জন্যই বলতে চাইনি। সকলের অস্বস্তি হচ্ছে তো এবার। তাহলে বুঝুন সেই দিন আমাদের ঠিক কি হয়েছিল। কারোর কেবিনে ঢুকতে গেলে নক করে ঢুকতে হয়, এই রুলসটা তুমি জানো না? ফাক! কথাটা বলতে গিয়েও বৃষ্টির দিকে তাকিয়ে চুপ করে যায় মৃন্ময়। নিচু গলায় বলে, আমার খুব আর্জেন্ট দরকার ছিল, সেই কারণে। কি দরকার ছিল? অরিন্দমের প্রশ্নে চুপ করে থাকে মৃন্ময়। বৃষ্টির সামনে সত্যিটা কি করে বলবে ও? বৃষ্টি যদি সত্যিটা জেনে যায় তাহলে? একটা সংকোচ ভাব ঘিরে ধরে ওকে। আর চোখে একবার বৃষ্টির দিকে তাকিয়ে দেখে ও মাথা নিচু করে মুখ ঘুরিয়ে বসে আছে। আমি উত্তর চেয়েছি, চুপ করে থাকাটা আমার ঠিক পছন্দ নয়। ঠিক তুমি যেমন একই কথা বারবার বলতে পছন্দ করো না, তেমন আমিও চুপ করে থাকা পছন্দ করি না। অরিন্দমের চোখের দৃষ্টি তীক্ষ্ণ, সাথে গলার স্বরও। আমি আসলে বৃষ্টির ডিটেলস নিতে গিয়েছিলাম। মৃন্ময় চোখ নামিয়ে নেয়। কথাটা শুনে বৃষ্টি ওর দিকে অবাক চোখে তাকায়। পুরো রুমে চাপা নিস্তব্ধতা বিরাজ করছে। মৃন্ময় আহত চোখে একবার বৃষ্টির দিকে তাকিয়েই মুখ ঘুরিয়ে নেয়। ও জানে এরপর বৃষ্টি ওকে ঠিক কোন চোখে দেখবে। আরে সেটা তো ভদ্রভাবে নেওয়া যেত। আমাকে বেঁধে রেখে ধমকিয়ে পিন্টুকে শাঁসিয়ে ওইভাবে ঘর থেকে বের করে দেওয়ার কোনো দরকার ছিল? লজ্জা রাগে লাল হয়ে উঠেছে সুদেব স্যারের চোখ মুখ। সেইটা তো আপনার কৃতকর্মের শাস্তি দিতে করেছিলাম, ইচ্ছাকৃত করিনি। আপনি বাধ্য করেছিলেন আমায়। মৃন্ময়ের স্বর শান্ত অথচ তীক্ষ্ণ। জাস্ট শাট আপ! অন্যায় করে মুখে মুখে আবার তর্ক করছে। তাহলে ছেলে মেয়েগুলোকে এইভাবে টর্চার করলে কেন? মেয়েগুলো এখনো ঠিক মতো দাঁড়াতে পারছে না, আর ছেলে দুটো ওইভাবে একটার পর একটা সিগারেট খেয়েছে। লজ্জা করছে না তোমার? যদি কিছু হয়ে যেত ওদের? 10টা সিগারেট খেলে কেউ মরে বলে আমি জানি না। আর তাছাড়া অ্যাজমা হয় বলেও শুনিনি। আমাদের মেডিকেল সায়েন্স এমন কথাও বলে না। মৃন্ময়ের ঠোঁটে তাচ্ছিল্যের হাসি খেলে যায়। কেন করেছো তুমি এই সমস্ত কিছু? ওরা কিন্তু নিজেরা এসে প্রিন্সিপালের কাছে কমপ্লেন করেছে। বাবা, যাকে ওরা বলেছে সে তো নিজেই এক কাঠি উপরে। উনি নিশ্চয়ই আপনাদের কাছে এসে তিলকে তাল বানিয়েছেন, কারণ সেই দিনই তো উনি ফুঁসছিলেন ওনার পার্সোনাল মুমেন্ট আমি নষ্ট করে দিয়েছি বলে। সেই জন্য উনি যখন সুযোগ পেয়েছেন একবার, সেইটা তো আর উনি এমনি এমনি ছেড়ে দেবেন না। কি ঠিক বলছি তো, হেড অফ দ্য গভর্নিং বডি? এইটা আমার প্রশ্নের উত্তর নয়, উত্তরটা দাও। মৃন্ময়ের শরীরী ভাষা আবার ধীরে ধীরে কঠিন হয়ে ওঠে। বৃষ্টির নামে ওরা নোংরা কথা বলছিল। আচ্ছা, তোমরা লটর পটর করতে পারবে আর আমরা কিছু বললেই দোষ? মৃন্ময় জ্বলন্ত চোখে অর্ণবের দিকে তাকায়। অর্ণব, তোমরা কি সত্যিই কিছু বলেছিলে? অরিন্দম স্যারের হঠাৎ আক্রমণে থতমত খেয়ে যায় ওরা 5 জন। কিন্তু সবাইকে অবাক করে বৃষ্টি নিষ্পৃহ অথচ দৃঢ় কণ্ঠে বলে ওঠে, এর উত্তরটা আমিই দিই। মৃন্ময় অবাক হয়ে বৃষ্টির দিকে তাকায়। ওর নিঃশ্বাস দ্রুত চলছে। অর্ণবের মুখ শুকিয়ে আসে। ম্যানিকে বিপদে ফেলতে গিয়ে এবার নিজেরই বিপদ ও নিজে ডেকে নিয়ে এসেছে। বলতে পারি স্যার? বলো বৃষ্টি। হ্যাঁ স্যার, সেদিন ওরা অনেক নোংরা কথা বলেছিল, কিন্তু ঘটনার সূত্রপাত অন্য একটা ঘটনা থেকে। কি ঘটনা? স্যার, আমি আসলে আমি বলছি। বৃষ্টিকে আমতা আমতা করতে দেখে এবার মৃন্ময়ী জোর গলায় বলে ওঠে, এশা আমাকে ফাঁকা ক্লাসে ডেকে নিয়ে গিয়ে আমার সাথে ইন্টিমেট হতে চায়। আমায় সিরিয়াস করতে নিজের শার্ট ওপেন করে, কিন্তু আমি বাধা দিই। তখন কথায় কথায় বৃষ্টির প্রসঙ্গ উঠলে ওর সমস্ত রাগ গিয়ে পড়ে বৃষ্টির ওপর। সেই ঘটনার প্রতিশোধ নিতে ও পরদিন পুরো ক্লাসের সামনে যা নয় তাই করে বলেছে ওকে, অপমান করেছে, এমনকি ফিজিক্যাল অ্যাবিউজ করেছে। তখনই অর্ণব, শিয়া, কবিতা, তথাগত, রায়া সবাই বৃষ্টিকে নোংরা কথা বলেছে। বৃষ্টি,
এটা কি সত্যি? আমি না জেনে কোনোদিনও কাউকে শাস্তি দিই না স্যার। আমি বৃষ্টির থেকে জানতে চেয়েছি মৃন্ময়। অরিন্দমের তীক্ষ্ণ দৃষ্টিতে মৃন্ময় চুপ করে যায়। বৃষ্টি, মৃন্ময়ের বলা কথাগুলো সত্যি? হ্যাঁ কি না? পুরোটা সত্যি স্যার, একটাও মিথ্যে না। কিন্তু আমি কাউকে বলিনি আমার উপর হওয়া অন্যায়ের বদলা নিতে। বৃষ্টির চোখের দিকে তাকাতে পারে না মৃন্ময়। ওর গলার স্বরে ক্ষোভ স্পষ্ট। সবই তো বুঝলাম, গল্পটাও বেশ সুন্দর, কিন্তু ঈশা আর মৃন্ময়ের মাঝে বৃষ্টি কি করে চলে এলো? বর্ণালী ম্যাডামের ব্যঙ্গাত্মক কথাগুলো কেমন যেন খোঁচা মারে দুজনকেই। বৃষ্টি ঘেন্নায় লজ্জায় মুখ নিচু করে নেয়। মৃন্ময় রিকের দিকে করুণভাবে তাকায়। যশ এবার উত্তর দেয়। ফার্স্ট ইয়ারের কলেজ শুরু হওয়ার প্রথম দিন এসা বৃষ্টিকে টর্চার করতে চাইলে ম্যানি মানে মৃন্ময় ওদেরকে বাধা দেয়। তখন এসা বৃষ্টিকে শাসিয়েছিল। ও বলেছিল যে এইসব শোধ ও সুদে আসলে তুলবে। আমরাও সেদিন সেখানে ছিলাম, সেই জন্যই আমরা জানি। যশ এক নিঃশ্বাসে বলে চলে কথাগুলো। আবারও বর্ণালী ম্যাডাম জিজ্ঞাসা করেন, তাহলে রিতমকে সেদিন কেন মেরেছিল তোমাদের বন্ধু কলেজ গ্রাউন্ডে? ওর সাথে আমার আসলে... ও আমায় টাচ করেছিল নোংরাভাবে। মৃন্ময়ের কথা মাঝপথে থামিয়ে বৃষ্টি আবার বলতে শুরু করে, কিন্তু এই মুহূর্তে ওর মুখ নিচের দিকে। আমার অস্বস্তি হচ্ছিল খুব। তখন মৃন্ময় সামনে দিয়ে যাচ্ছিল, আমি ওর কাছ থেকে হেল্প চাই। তখন ওদের মধ্যে ঝামেলা লাগে। রিতম আগে হাত তোলে, তারপর মৃন্ময়। রিতম বৃষ্টিকে কিছু বলতে এলে অরিন্দম সবাইকে ধমকে চুপ করায়। চুপ, সবাই একদম চুপ করো। ওনার মুখ রাগে লাল হয়ে উঠেছে। ভুল ইনফরমেশন ওনাকে দেওয়ায় উনি অপমানিত বোধ করছেন খুব। প্রিন্সিপাল স্যার, আমি আপনার সাথে এই বিষয় নিয়ে পরে কথা বলছি। দাঁতে চিবিয়ে কথাগুলো বললেন অরিন্দম। মৃন্ময়, সবটাই শুনলাম। সবটাতেই যে তোমার দোষ এটা বলা যায় না, তাও আমি এই শেষবার তোমায় আর রিতম দুজনকেই ওয়ার্নিং দিলাম। এর পরের বার কিছু হলে সোজা সাসপেন্ড করব। কথাটা যেন মাথায় থাকে। মৃন্ময় আলতো মাথা নেড়ে সম্মতি জানায়। ও এখনও বৃষ্টির দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। রিতম রাগের চোটে ওই ঘরে থাকা কাঠের চেয়ারে ধাক্কা মারে। আর এই যে তোমরা নিজেদের চেঞ্জ করো, ভুলটা স্বীকার করতে শেখো। নেক্সট টাইম আর এরকম করো না। অরিন্দম স্যার ফাইল নিয়ে এগিয়ে এলেন বৃষ্টির দিকে। নরম গলায় বলে উঠলেন, সরি বৃষ্টি, তোমায় শুধু শুধু হ্যারাস্ট হতে হলো। আর হ্যাঁ, এশার সাথে আমি নিজে গিয়ে কথা বলে নেব। না স্যার, কারোর জন্য আমার এখানে থাকাটা দরকার ছিল, কারণ সে সবটা সামলাতে পারত না। মাথা গরম তার, উঠপাট যেখানে যা খুশি বলে দেয়। কিন্তু সে যে বোঝে না যে কিছু জিনিস ট্রিকলি হ্যান্ডেল করতে হয়। বৃষ্টির কথায় মৃন্ময় মাথা তুলে সেদিকে তাকায়। বৃষ্টির দু চোখে থাকা রাগ ওর নজরে আসে, কিন্তু তা সত্ত্বেও ওর ঠোঁটে হাসি ফুটে ওঠে। বৃষ্টি এক ঝটকায় মুখ ঘুরিয়ে বেরিয়ে যায় সেই ঘর থেকে। কয়েক সেকেন্ড পর মৃন্ময়ও বেরিয়ে আসে। আসছি। ঘর থেকে বেরিয়ে মৃন্ময় বৃষ্টিকে আটকাতে ওর হাত টেনে ধরে। বৃষ্টি! বৃষ্টি থেমে গেলেও পিছন ফিরে তাকায় না, বরং ঝটকা মেরে নিজের হাতটা ছাড়িয়ে নেয়। মৃন্ময় গুটি গুটি পায়ে ওর সামনে এসে দাঁড়ালে ও রাগে মুখ ঘুরিয়ে নেয়। সরি, আসলে তোমাকে না জানিয়েই... মৃন্ময়ের আমতা কথাগুলো শুনে মুহূর্তে জ্বলে ওঠে বৃষ্টির মাথাটা। দাঁতে দাঁত চেপে ও মৃন্ময়ের কলারটা মুঠো করে পাকিয়ে ওকে সামনের দেওয়ালে ঠেসে ধরে। চোখে চোখ রাখে বৃষ্টি মৃন্ময়ের। তোমাকে আমার এত বড় উপকারটা করতে কে বলেছিল? আমি বলেছিলাম? শুধু একটা অনুরোধ করেছিলাম, তোমার নামের সাথে আমার নাম যেন না জড়ায়। কিন্তু তুমি সেটাই করলে কেন? খুব হিরো সাজার শখ হয়েছে তাই না তোমার? তুমি বুঝতে পারছো না তোমায় আমি সহ্য করতে পারি না, তাও কেন আসো আমার সামনে? বৃষ্টির কথা শুনে হেসে ওঠে মৃন্ময়ের চোখ দুটো। মুখটা একটু নিচে নামিয়ে চাপা গলায় ফিসফিসিয়ে বলে ওঠে, আচ্ছা, যখন সহ্যই করতে পারো না তখন সত্যিটা বলতে পারতে সবার সামনে। মিথ্যে কেন বললে? সাসপেন্ড হয়ে যেতাম। আমি সাসপেন্ড হয়ে গেলে তোমার কি আসে যায়? বৃষ্টির হাতের মুঠো আলগা হয়ে আসে। চোখ সরিয়ে নেয় মৃন্ময়ের চোখ থেকে। তাকাতে পারে না ওর সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটার দিকে।
কেমন একটা অস্বস্তি হয়। সরে আসেও মৃন্ময়ের কাছ থেকে। ছেলেটার করা প্রশ্নগুলোর সঠিক উত্তর ও নিজেও জানে না। সত্যিই তো, তখন কেন ওই মিথ্যে কথাগুলো বলতে গেল? কিসের টানে? বৃষ্টির ঠোঁট শুকিয়ে আসে। ভ্রু কুঁচকে মৃন্ময়ের দিকে একবার অস্থির দৃষ্টিতে চেয়ে দ্রুত সরে আসে ওর সামনে থেকে। মৃন্ময় বৃষ্টির যাওয়ার দিকে তাকিয়ে ঠোঁট কামড়িয়ে হেসে ওঠে। না, আজ আর ওর চোখে কোনো ঘৃণা নেই। রাগ আছে, অস্থিরতাও আছে হয়তো, কিন্তু কোনো ঘৃণা নেই। হে ভাই, আমি প্রথম দিন ভেবেছিলাম ডেঞ্জারাস, কিন্তু এখন তো দেখছি একেবারে রণচণ্ডী। যেভাবে তোকে দেওয়ালের সাথে ঠেসে ধরলো, বাপ রে বাপ। হে ভাই, এই হ্যাঁ, বলছি তোর কপালে দুঃখ আছে। রিক মৃন্ময়ের গলা জড়িয়ে ধরে। ভাই জানিস, আজকে আমার প্রতি ওর ঘেন্নাটার দেখলাম না, বরং রাগ দেখলাম ওর চোখে। আমার কাজগুলোর জন্য আহত হয়েছে ও নিজেও। একদিন দেখবি ভাই, এই রাগটা আমি ঠিক কাটিয়ে ফেলবো। মৃন্ময়ের চোখ মুখ উজ্জ্বল হয়ে ওঠে। আমি তোদের বলেছিলাম না যে ও কিচ্ছু হতে দেবে না আমার। দেখ, সত্যি। কতদিন ও তোকে বাঁচাবে রে? ওরা তিনজনেই ঘুরে তাকায় রিতমের দিকে। ওর চোখ জ্বলছে। যতদিন আমরা দুজন একসাথে থাকবো, শুধু তুই কেন, কেউ আমার কিচ্ছু ছিঁড়তে পারবে না। তোকে তো আমি। রিতম মৃন্ময়ের গলা চেপে ধরলে ও পকেটে হাত রেখে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় রিতমের দিকে। বাঁকা হেসে বলে ওঠে, বেশি বাড়াবাড়ি করিস না। স্যার একটু আগে ওয়ার্নিং দিয়েছেন আমাদের, ভুলে গেছিস? এরপর কিছু হলে আমার না, তোর হবে। রিতম মৃন্ময়ের কলার ছেড়ে দিয়ে দূরে সরে দাঁড়ায়। ঠান্ডা গলায় বলে ওঠে, দেখি কতদিন তুই আগলে রাখতে পারিস। মৃন্ময়ের হাতের মুঠো শক্ত হয়ে এলেও আর চোখে হেড অথরিটি, কলেজ কমিটির সদস্য এদের বেরোতে দেখে কিছু করতে পারে না। শুধু একটা জ্বলন্ত দৃষ্টি ছুঁড়ে দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়ও। ব্রাউন সুগারের পাউচটা কফিতে ঢেলে অনেকক্ষণ ধরেই চামচটা আনমনে নাড়িয়ে চলেছে বৃষ্টি। উল্টো দিকে নিতা বসে একভাবে দেখে চলেছে ওর কাজকর্ম। দুই বন্ধু আজ একটু আউটিংয়ে এসেছে। কলেজের অফ ডে বলতে এই রবিবারটাই। অন্যদিন পড়ার চাপ, কলেজের ক্লাস, কোচিং করে ওদের পাগলের মতো অবস্থা হয়। এই কয়েক মাসে সব কিছু নিয়ে নতুন শহরে ওরা এতটাই ব্যস্ত ছিল যে শুধু রাতে খাওয়ার সময়টুকু ছাড়া আর কোনো সময়ই ওদের সেইভাবে কথা হতো না। সেই কারণে ওরা দুজনেই আজ বেরিয়েছে নিজেদের মতো করে সময় কাটাতে। কিছুক্ষণ আগেই এই ক্যাফেটেরিয়াতে এসে ঢুকেছে, কিন্তু এসে থেকেই বৃষ্টির অন্যমনস্কতা বেশ নজর কাটছে নিতার। আসলে একের পর এক কলেজে ঘটে যাওয়ার ঘটনাগুলোতে বিধ্বস্ত অবস্থা বৃষ্টির। না চাইতেও সবগুলোর সাথে জড়িয়ে পড়েছেও, বিশেষ করে ওই ছেলেটা। মৃন্ময়ের কথা মনে আসতেই রাগে বিরক্তিতে মুখটা কুঁচকে আসে ওর। ধোঁয়া ওঠা কফিটা থেকে একটা সিপ নিতেই পুড়ে গেল জিভের সামনের কিছুটা অংশ। আহ! হুঁশ ফিরল বৃষ্টির। হাত দিয়ে হালকা হাওয়া করতে করতে সামনের দিকে তাকালো। নিতা ঠোঁট চেপে মুচকি হাসছে। বৃষ্টি চোখ দুটো সরু করে দাঁতে দাঁত চিপে চাপা গলায় বলে ওঠে, ওইভাবে তাকিয়ে হাসছিস কেন? আমি কি জোকার? আমার জানা মতে জোকাররা এত ভাবুক হয় না। কথাটা শুনে বৃষ্টি কটমট করে তাকালো নিতার দিকে, কিন্তু নিতা নিতার মতো বলেই চলল, বাই দ্য ওয়ে, তোকে কদিন ধরে বেশ একটু অন্যরকম লাগছে। নিতার কথার মানে বোঝার জন্য ভ্রু কুঁচকে সরু চোখে ওর দিকে তাকালো বৃষ্টি। মানে একটু একটু করে আগের বৃষ্টিকে যেন দেখতে পাচ্ছি আমি। বৃষ্টি হালকা হেসে মাথাটা নিচু করে নেয়। সেই হাসিতে থাকা যন্ত্রণা আর হতাশার ছাপ স্পষ্ট অনুভব করা যায়। নিতা আলতো করে বৃষ্টির হাতটা চেপে ধরে। চাপা গলায় নরম সুরে বলে ওঠে, আমি জানি বৃষ্টি, তুই ভুলতে চাইছিস সেই সময়টা, আবার আগের মতো করতে চাইছিস নিজেকে, কিন্তু সেই কটা মাস তো তুই নিজের জীবন থেকে বাদ দিতে পারবি না। ওদের সাথে নিয়েই তোকে চলতে হবে। যদি সত্যি ওইটুকু সময় জীবন থেকে বাদ দিতে পারতাম। একটা উষ্ণ দীর্ঘশ্বাস বেরিয়ে আসে বৃষ্টির মুখ থেকে। যা হয়ে গেছে তা হয়ে গেছে, ভুলতে চেষ্টা করিস না, তাহলে দেখবি আরও চেপে বসবো এই ঘটনাগুলো তোর মনের মধ্যে। নিজের মতো থাকতে দে তাদের। একদিন দেখবি এত ঘটনার ভিড়ে ওই ঘটনাটা ঠিক মন থেকে মুছে গেছে। রাতের অন্ধকারে তারা
আজও আমায় তাড়া করে বেড়ায়, বারবার আঙুল তুলে বলে তুমি দোষী, ভুল তোমার। আমারই প্রতিচ্ছবি আমায় দেখে বিদ্রুপের হাসি হাসে। তফাৎ শুধু এটাই, আজ আর আমি কাঁদি না, শুধু নিজেকে একটু সামলে নিই। শান্ত গলায় কথাগুলো বলে কিছুক্ষণ চুপ করে থাকে বৃষ্টি। একটা নিঃশ্বাস নিয়ে জোর করে ঠোঁটে হাসি ফুটিয়ে তোলে। হয়তো সব কিছু এতটাও সহজ না, তাও আমি চেষ্টা করব। নিতা বোঝে সবটাই, কিন্তু চুপ করে থাকে। একভাবে চেয়ে থাকে ওর সামনে থাকা মেয়েটার দিকে। কি অসম্ভব সহ্য শক্তি তার! ছেলেটা কে রে? নিতার হঠাৎ করা এই প্রশ্নটায় হতবাক হয়ে যায় বৃষ্টি। কিছুক্ষণ অবাক হয়ে ও তাকিয়ে থাকে নিতার দিকে। হ্যাঁ, মাথা কাজ করছে না বৃষ্টির। ছেলে? এখানে হঠাৎ করে বা ছেলে এলো কোথায়? না, বলছি সেদিন যে বাড়িতে এসেছিল ছেলেটা, সে কে? উফ, এই তোর অন্য কোনো কথা নেই? বৃষ্টি বিরক্ত হয়ে ঠোঁট উল্টায়। না মানে ওকে দেখে তো তোর বন্ধু বলে মনে হলো না, যতই ও নিজেকে তোর বন্ধু বলুক। টেনে টেনে বলা নিতার কথাগুলো শুনে ঝাঁঝিয়ে ওঠে বৃষ্টি। আর তোর যখন এতই কিউরিসিটি, তুই ওকে গিয়ে জিজ্ঞেস কর। আমায় নিয়ে কথা হচ্ছে বুঝি? কথাটা কে বললো সেটা দেখার জন্য পাশে তাকাতেই চোখ দুটো বড় বড় হয়ে যায় বৃষ্টির। কি হলো, অবাক হয়ে গেলে যে? তুমি এখানেও? সারাক্ষণ আমাকে কলেজে জ্বালিয়েও শান্তি হয়নি? রাগে বৃষ্টি টেবিলে হালকা ঘুষি মারল। সেখানে থাকা চামচ প্লেট সব ঝনঝন করে ওঠে। আরে তুমি তো সেই যে আমাদের বাড়িতে এসেছিলে, তাই না? আরে বসো বসো। নিতার কথা শুনে বৃষ্টি চাপা স্বরে ফুঁসে ওঠে। নিতা? তোমার বন্ধু মনে হয় রাগ করছে আমাকে দেখে। মৃন্ময় আর চোখে তাকায় বৃষ্টির দিকে। বৃষ্টি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। ধীরে ধীরে এগিয়ে আসে মৃন্ময়ের দিকে। দাঁতের দাঁত চিপে যতটা সম্ভব নিচু গলায় বলে ওঠে, তা সবই যখন বোঝো তখন এটা বুঝতে পারো না যে তোমাকে আমি সহ্য করতে পারি না? এই বৃষ্টি, কি হচ্ছে এটা? নিতা হালকা ধমক দেয়। তুই কি আমার সাথে যাবি নাকি একাই বেরিয়ে যাব? কোনটা? বৃষ্টি যাওয়ার জন্য পা বাড়িয়ে দেয়। সরি। হ্যাঁ। নিতা মৃন্ময়কে হালকা হেসে কথাটা বলতেই ফিক করে হেসে ওঠে মৃন্ময়। ইটস ওকে, আমি কিচ্ছু মনে করিনি। নিতা বেরিয়ে যেতেই মৃন্ময় ওদের টেবিলেই আরাম করে বসে পড়ে। বৃষ্টির রাগী মুখটা মনে পড়লেই আরও হাসি পাচ্ছে ওর। রেগে গেলে মেয়েটাকে আরও কিউট লাগে, গাল দুটো লাল হয়ে যায়। স্যার, আপনার অর্ডার। ওয়েটারের কথায় চিন্তার জাল ছিঁড়ে বেরিয়ে আসে মৃন্ময়। লাগবে না। কথাটা বলেই ও হাতে তুলে নেয় বৃষ্টির খাওয়া কফির মাগটা। মাগটার বাইরের দিকে এখনও হালকা গোলাপি রঙের লিপস্টিকের ছাপ স্পষ্ট। ঠোঁট কামড়ে আলতো হেসে ওঠেও। কফি মাগে এখনও একটু কফি বাকি আছে। মুহূর্তের মধ্যে ঠোঁট ছুঁইয়ে দেয় চীনামাটির কফি মাগে। ঘটনাটা দেখে আতকে ওঠে ছেলেটা। মালিক জানতে পারলে তার চাকরি তো যাবেই। কাঁপা কণ্ঠে বলে ওঠে, স্যার, এটা তো এঁটো। তো মৃন্ময়ের কথার প্রত্যুত্তরে কেমন ভ্যাবাচাকা খেয়ে যায় ছেলেটা। আমতা আমতা করে বলতে শুরু করে, না মানে আসলে মালিক জানতে পারলে আমার চাকরিটা। প্রেম করেছো কখনো? মুচকি হেসে ওঠে মৃন্ময়। ছেলেটা অবাক হয়ে ড্যাব ড্যাব করে তাকায় মৃন্ময়ের দিকে, মাথা নাড়িয়ে না বলে। না স্যার। প্রেম করলে এসব বুঝতে। ইঁটো খেলে ভালোবাসা বাড়ে। আমিও তাই করলাম। যাকে ভালোবাসি সে তো আর আমাকে পাত্তা দেয় না। রাগ দেখায়, বিরক্ত হয়, মাঝে মাঝে ঘেন্নাও করে। তাই একটু ঠিক পাশে বৃষ্টিকে দাঁড়িয়ে থাকতে দেখে মৃন্ময়ের মুখের কথা মুখেই রয়ে যায়। চোখ দুটো বড় বড় করে মাথাটা ঘুরিয়ে নেয়। গেলো করেছে, শুনে ফেললো নাকি সব আবার? মনে মনে কথাটা বলেই একটা বোকা হাসি হেসে তাকায় বৃষ্টির দিকে। তুমি হঠাৎ ফিরে এলে এখানে? রাগে ফুঁসছে বৃষ্টি। টেবিলে ফেলে যাওয়ার ফোনটা ছৌ মেরে তুলে নিয়ে গটগট করে বেরিয়ে যায় সেখান থেকে। ঘটনাটা দেখে নিজেকেই চড় মারতে ইচ্ছে হচ্ছে মৃন্ময়ের। এমনিতেই মেয়েটাকে সহ্য করতে পারে না, তার উপর ওর ভালোবাসার কথা শুনলে তো আরোই। ভাইকে এ সময় ঘরে দেখে একটু থমকে যায় ইন্দিরা। ভ্রু কুচকে ঘড়ির দিকে তাকায়ও। সবে রাত ৮টা বাজতে যায়, আর আজ রবিবার।
এই সময় তো রনের ঘরে থাকার কথা নয়, এমনিতেই বাড়িতেই থাকার কথা নয়, এই সময় তো বন্ধুদের সাথে পার্টি করে। তাহলে আজ নিজের ঘরের দিকে আর না গিয়ে ও ঢুকে পড়ে একমাত্র ছোট দেওরের ঘরে। ভাই, কি ব্যাপার আজ পার্টিতে না গিয়ে ঘরে? তাও আবার কঙ্কালটাকে জড়িয়ে ধরে বসে আছিস? মাথা ঠিক আছে তো? কথাগুলো শুনে মুচকি হেসে তাকায় মৃন্ময়। কঙ্কালটাকে পাশে শুইয়ে দিয়ে উঠে দাঁড়ায়ও। আমি ঠিক আছি, আমার মাথাও ঠিক আছে, কিন্তু পার্টিতে যেতে ইচ্ছে করলো না আজ। এই দাঁড়া দাঁড়া, সত্যি বলতে কি, মৃন্ময়ের বলা শেষ কথাটা শুনে ইন্দিরা বেশ চমকেই উঠেছে। ইচ্ছা করলো না? যে ছেলেকে 4 বছর ধরে বুঝিয়ে আসছি তাও সে পাল্টালো না, আর আজ পার্টিতে যেতে ইচ্ছা করছে না? কিছু তো গড়বড় আছে। আরে কিচ্ছু গড়বড় নেই বৌদি, জাস্ট এমনি। মেয়েটার নাম কি? হ্যাঁ, এমন অতর্কিত আক্রমণের জন্য প্রস্তুত ছিল না মৃন্ময়। ও ধরা পড়ে যাওয়ার ভয়ে মুখ ঘুরিয়ে দাঁড়ায়। তার মানে আমি ঠিক ধরেছি, যে ছেলে চোখ নামিয়ে কথা বলে না সে নাকি আজ লজ্জা পেয়ে মুখ ঘুরিয়ে দাঁড়াচ্ছে। ইন্দিরা দেবীর কথাগুলো কানে যেতেই লজ্জায় আরো কুঁকড়ে যায় মৃন্ময়। দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে ও। থাক, আর লজ্জা পেতে হবে না, নাম জিজ্ঞাসা করেছি তাতেই লজ্জা? ইন্দিরা মৃন্ময়ের সামনে এসে দাঁড়ায়। কি রে, বল। বৌদি ভাই প্লিজ। দুজনেই হেসে ফেলে। ইন্দিরা ক্লান্ত চোখে একভাবে চেয়ে থাকে মৃন্ময়ের দিকে। ঠিক কতদিন না, কত বছর পর এইভাবে ভাইটাকে হাসতে দেখেছে। শেষ কবে দেখেছিল এমন হাসি তাও ঠিক মনেও পড়ে না। এই বাড়িতে আসার পর প্রথম 1 বছর ছেলেটা এমনিই ছিল, কিন্তু তারপর সব কেমন যেন দ্রুত বদলে যেতে থাকলো। মৃন্ময় হয়ে উঠল ম্যানি, অনুভূতিহীন একটা পাথর, যার ঠোঁটে খুশিতে হাসি আসে না, কষ্টে যে কাঁদে না, সবটা অন্যরকম, সবটা। সত্যিকারের ভালোবাসা এটা, আগেরটার মতো মিথ্যে নয়। আর হ্যাঁ, তাকে বাঁধতে যাস না, খুলে দিস। যদি সে শেষ পর্যন্ত তোর কাছে ফেরে তাহলে সে তোরই, আগলে রাখিস, কেমন? মৃন্ময় অবাক হয়ে যায় কথাগুলো শুনে। ঠোঁটের হাসিটা ধীরে ধীরে মিলিয়ে আসে। ইন্দিরা কথাগুলো বলে ওখান থেকে চলে আসতে গেলেই ওর হাতে টান পড়ে। ও মুখ ঘুরিয়ে তাকায় মৃন্ময়ের দিকে। তুমি কি করে বুঝতে পারলে যে আমি কাউকে ভালোবাসি? তোর দাদা আর আমি 15 বছর প্রেম করেছি, আর এসব আমি বুঝবো না তো কে বুঝবে? সেই আমি তো ভুলে গিয়েছিলাম যে এই বাড়িতে তুমি আর আমার ওই দাদা, আমার দুজন লাভ গুরু রয়েছে আমার বাড়িতে। শয়তান, বৌদির সাথে মজা হচ্ছে? চোখ পাকিয়ে ইন্দিরা আলতো করে চাপড় মারে মৃন্ময়ের হাতে। তা দেখে আবার হেসে ওঠেও। পিঠে ব্যাগটা কোনো রকমে নিয়ে দৌড়ে স্যারের কোচিংয়ের ঘরটা থেকে বাইরে বেরিয়ে এলো বৃষ্টি। ঘড়ির দিকে একবার তাকিয়ে মনে মনে জিভ কাটল। ইস, আজ অনেকটাই দেরি হয়ে গেছে, এবার পিজিতে ফিরবো কি করে? জোরে পা চালায় বৃষ্টি। বৃষ্টি ভেজা রাস্তার জায়গায় জায়গায় জল জমে শ্যাওলা পড়ে গেছে। সামনের বাঁকটা নিতেই ও থমকে দাঁড়ায়। কিছুটা এগিয়ে গাছতলার কাছের জায়গাটা ঘুটঘুটে অন্ধকার, আর ঠিক সেইখানে কতগুলো ছেলে ছোকরা বসে আড্ডা দিচ্ছে। তাদের হাসির আওয়াজ বৃষ্টির কানে এসে ঢুকছে। ঠিক এই ভয়টাই পেয়েছিল। অন্যদিন বন্ধুদের সাথে এই জায়গাটা পেরিয়ে এলেও আজ ওর সাথে কেউ নেই, সবাই অনেক আগেই বেরিয়ে গেছে। বৃষ্টি অনুভব করে এই বর্ষার দিনে ঠান্ডার মধ্যেও ওর কপালে বিন্দু বিন্দু ঘাম জমে গেছে। শ্বাস প্রশ্বাস দ্রুত চলছে, গলাটা ক্রমশ শুকিয়ে আসছে। দুরু দুরু বুকের সামনে এগিয়ে যাওয়ার জন্য পা বাড়াতে যেতেই একটা গম্ভীর গলার আওয়াজ কানে এলো ওর। এই বৃষ্টি দাঁড়াও, এত দেরি হলো কেন? বৃষ্টি মুখ ঘুরিয়ে পিছন ফিরতেই অবাক হয়ে যায়। মৃন্ময় বাইক নিয়ে দাঁড়িয়ে আছে, চুলগুলো উস্কো খুস্কো, চোখে মুখে রাগের ছাপ স্পষ্ট। বৃষ্টি ভয়ে কাঁপছে এই সময়। তুমি? কেন, তুমি কি অন্য কাউকে প্রত্যাশা করছিলে? দাঁতে দাঁত চিপে কথাগুলো বলে মৃন্ময়। এবার প্রচণ্ড রাগ হয় বৃষ্টির। সেদিনের পর থেকে যতটা সম্ভব এড়িয়েই চলতে চেষ্টা করে ও মৃন্ময়কে,
কিন্তু এইভাবে ছেলেটা ওর সাথে কথা বলতে পারে কি করে? ভ্রু কুঁচকে ও ঝাঁঝিয়ে উঠে জিজ্ঞাসা করে, সবাইকে নিজের মতো মনে করো নাকি তুমি? আমি কাউকে আশা করিনি এই সময়, এমনকি তোমাকেও না। মুখ ঘুরিয়ে নেয় বৃষ্টি। আর এদিকে মৃন্ময় রাগে আঙুল মুঠো করে চেপে ধরে। আজকাল এই কথাগুলো শুনলে ওর খুব রাগ হয়। বৃষ্টির মুখ থেকে শুনলে তো আরোই। ভালো হতে চায় ও, সেই আবার আগের মতো হতে চায়, কিন্তু না। কলেজের স্টুডেন্টগুলো চরিত্রহীন নামক ট্যাগটা আগে থেকেই লাগিয়ে রেখেছে, আর এখন সবাই সেটা দিয়েই বিচার করে। বৃষ্টি আবার এগিয়ে যেতে গেলে মৃন্ময় আবার বাইক নিয়ে সামনে এসে দাঁড়ায়। বৃষ্টি আর চোখে তাকিয়ে দেখে তা। উঠে এসো, আমি পৌঁছে দিচ্ছি। একদম না, দুপা পিছনে সরে আসে বৃষ্টি। আমি একাই চলে যেতে পারবো। রাত হয়েছে বৃষ্টি, জেদ করো না। সমস্যাটা কি তোমার? জানতে চাও আমার সমস্যাটা কি? মৃন্ময় বাইক স্ট্যান্ড করে নেমে আসে। পকেটে দুহাত রেখে একটু ঝুঁকে দাঁড়ায় বৃষ্টির সামনে। আমার টেনশন হচ্ছিল যখন তুমি বের হচ্ছিলে না। বৃষ্টি অবাক চোখে তাকায় মৃন্ময়ের দিকে। একটু একটু করে এগিয়ে আসতে থাকে ছেলেটা ওর কাছে। বারবার টাইম দেখছিলাম, মাথায় উল্টোপাল্টা চিন্তা আসছিল আমার। পাঁচিলে পিঠ ঠেকে যায় বৃষ্টির। চঞ্চল চোখে মৃন্ময়ের চোখের দিকে একবার তাকিয়ে মুখ নামিয়ে নেয় ও। এটা দেখে আলতো হাসি হেসে ওঠে মৃন্ময়। তাচ্ছিল্যের সুরে বলে ওঠে, অবশ্য এইসব তুমি বুঝবে না। কাউকে ভালোবাসলে তুমি বুঝতে ঠিক কি পরিমাণ চিন্তা হয়। তুমি তো খালি অন্যদের কথা বলায় বিশ্বাস করে অন্যকে আঘাত দিতে পারো। জলে ভরে ওঠে বৃষ্টির দুটো চোখ। আবার কেউ ওর অতীতের সামনে টেনে এনে দাঁড় করিয়ে দিল আজ। জলের ফোঁটা চোখ দিয়ে গড়িয়ে পড়ার আগেই ও মুছে নিল। মুখ তুলে শান্ত অথচ তীক্ষ্ণ গলায় ও বলে উঠল, ব্যাস, অনেক বলে নিয়েছ। কতটুকু চেনো আমায়? কতটুকু জানো আমার সম্বন্ধে যে এই কথাগুলো বলছো? তুমিও বা কতটুকু চেনো আমাকে যে তুমি আমার নামে বারবার একই কথা বলে যাও? তার মানে তুমি বলতে চাইছো সবাই যা বলে সেই সব কিছু ভুল, শুধু তুমি একা ঠিক? রাগে চোখ জ্বলছে বৃষ্টির। কষ্টগুলো আজ আর চোখের জল না, রাগের মাধ্যমে বেরিয়ে আসছে ওর ভিতর থেকে। মৃন্ময় চোখ নামিয়ে মুখ ঘুরিয়ে নেয়। না, আমি কিচ্ছু বলতে চাইছি না। বলতে তো তোমাকে হবেই মৃন্ময়। বৃষ্টির মুখে নিজের নাম এই প্রথমবার শুনে অবাক হয়ে যায় মৃন্ময়। তুমি যে সেদিন সবার সামনে এসার ব্যাপারে বললে সেটা তো পুরোপুরি ঠিক নাও হতে পারে। হয়তো তুমি... আর বলতে পারে না বৃষ্টি। ঘেন্নায় আবার ওর মুখ কুঁচকে আসে। মৃন্ময় বুঝতে পারে বৃষ্টির ঠিক কোন দিকে ইঙ্গিত করতে চাইছে। রাগে বিরক্তিতে বদনামে সারা শরীর জ্বলে ওঠে ওর। গলার পেশি শক্ত হয়ে আসে। চেঁচিয়ে উঠে হাত তোলেও বৃষ্টিকে মারার জন্য। বৃষ্টি! মৃন্ময়ের রাগ দেখে একটু দমে যায় বৃষ্টি। ভয়ে চোখ চেপে বন্ধ করে কুঁকড়ে যায় আরও। বৃষ্টির ভয় পাওয়া মুখটা দেখে মৃন্ময় থেমে যায়। রাগের মাথায় ওটা কি করতে যাচ্ছিল? নিজের ভালোবাসার মানুষটাকে আঘাত করতে যাচ্ছিল। এবার নিজের উপরই রাগ হয় ওর। হাত মুঠো করে জোরে ঘুষি মারে পাশের দেওয়ালে। রঙের চটা উঠে গিয়ে ভিতরের সিমেন্ট বেরিয়ে আসে। মৃন্ময় নিজেকে বারবার আঘাত করতে থাকে ওই একই জায়গায়। হাতের ছাল উঠে রক্ত বেরোতে শুরু করে। হঠাৎ আচমকা শব্দ শুনে বৃষ্টির চোখ খুলে যায়। ভয় পেয়ে যায় ওই সমস্ত কিছু দেখে। চাপা গলায় ও আঁতকে ওঠে। কি করছো তুমি এটা? বৃষ্টির ভয়ার্ত গলার স্বর কানে ঢুকছে না মৃন্ময়ের। ও যেন নিজেকে আঘাত দিয়ে শান্তি পাচ্ছে। দু চোখে জল ভরে আসে বৃষ্টির। ঠোঁট দুটো কেঁপে ওঠে। মৃন্ময়ের হাতে রক্ত দেখে কেমন এক অদ্ভুত যন্ত্রণা হয় ওর বুকের ভেতরে। কোনো কিছু না ভেবে ও হঠাৎ জাপটে জড়িয়ে ধরে মৃন্ময়কে। মুহূর্তে থেমে যায় ছেলেটা। বৃষ্টির উষ্ণ আলিঙ্গন ওকে থামতে বাধ্য করেছে। শান্ত হও প্লিজ। নিজেকে আঘাত দিয়ে কি পাবে তুমি? ফিসফিসিয়ে বলে চলে বৃষ্টি। চোখ দুটোর সাথে ওর কণ্ঠস্বর ভেজা। আমি ওভাবে বলতে চাইনি, তোমায় আঘাত দিতে চাইনি আমি। সরি। মৃন্ময় যেন পাথর। শান্ত হলেও ও যেন কিছুই অনুভব করতে পারছে না। যেভাবে দাঁড়িয়েছিল সেভাবেই ঠায় দাঁড়িয়ে থাকেও। কিরে ভাই, তুই একাই খাবি? আমাদের একটু দে, তাহলে আজ রাত্রেরটা তো জমে যায়। গাছতলায় বসে থাকা একটা ছেলে বিশ্রীভাবে বলে ওঠে। মৃন্ময়ের শরীর ফুলে ওঠে আবার, কিন্তু বৃষ্টি আরো শক্ত করে খামচে ধরে ওর পিঠের শার্টটা। ক্লান্ত স্বরেও বলে ওঠে, বলো না কিছু।
বৃষ্টির হাত দুটো শক্ত করে ধরে বৃষ্টিকে জোর করে ছাড়িয়ে নেয় মৃন্ময় নিজের থেকে, ঠেলে সরিয়ে দেয় কিছুটা, তারপর এগিয়ে যায় বাইকের দিকে। চাবি ঘুরিয়ে স্টার্ট করে উঠে বসে ও তাতে। বৃষ্টি একভাবে কিছুক্ষণ চেয়ে থাকে সেদিকে, তারপর আস্তে আস্তে এগিয়ে এসে বিনা বাক্য ব্যয়ে উঠে বসেও বাইকে, কিন্তু মৃন্ময়ের থেকে দূরত্ব রেখে। অন্য বাইকগুলোর মতো পিছনে ধরার কোনো জায়গা না পেয়ে ধীর গলায় কাঁপা কণ্ঠস্বরে বৃষ্টি বলে ওঠে, ধরে বসার জায়গা নেই তো। মৃন্ময় শোনে, কিন্তু চুপ করে থাকে, কিচ্ছু বলে না। বৃষ্টি বোঝে এই নিস্তব্ধতার কারণ। ও আর কিছু বলে না, এগিয়ে আসে মৃন্ময়ের কাছে, দু হাতে শক্ত করে জড়িয়ে ধরে ওর কাঁধ দুটো। নিজের কাঁধে বৃষ্টির হাতের ছোঁয়া অনুভব করে প্রশান্তিতে চোখ বন্ধ করে নেয় মৃন্ময়। চোখে জমে থাকা জলগুলো ভিজিয়ে দেয় চোখের পাতা। কিক মেরে বাইক স্টার্ট করে বেরিয়ে যায় ওর গন্তব্যের উদ্দেশ্যে। গল্পের পরবর্তী পর্ব শোনার জন্য সাবস্ক্রাইব করুন দ্য ডার্ক হর্সেস চ্যানেলটি। আর এইরকমই আরও অনেক গল্পের নোটিফিকেশন পেতে বেল আইকনটা টিপতে ভুল করবেন না কিন্তু। আর গল্পটি শুনে আপনার কেমন লাগলো সেই মতামতটা কমেন্ট বক্সে জানান আমাদের।